শুনতে পাচ্ছ তো আমার কথা? ইয়েস স্যার। ওকে, ঠিক আছে। তাহলে সিলিকন গেল। এখন যদি সালফার ম্যাঙ্গানিজ যদি থাকে, আমরা জানি সালফার ম্যাঙ্গানিজ হলো বোথ কার্বন স্টেবিলাইজার, কিন্তু হেল্পিং হ্যান্ড হয় যদি দে রিঅ্যাক্ট উইথ ইচ আদার এন্ড রিমুভ দেমসেলভস আউট। তার মানে বলো। স্যার এখনো সবাই আসছে নাই। সবাই আসে নাই। ওকে, কিছুক্ষণ ওয়েট করি তাহলে। ওকে, লেটস বিগিন। সালফার আর ম্যাঙ্গানিজ এটা দুটোই কার্বন স্টেবিলাইজার, কিন্তু যখন দুটো একসাথে থাকে দে ফর্ম ম্যাঙ্গানিজ সালফাইড, এবং ম্যাঙ্গানিজ সালফাইড ফর্ম করলে পরে এটা তখন ম্যাট্রিক্স থেকে সেপারেট হয়ে যায়। লিকুইড থেকে সেপারেট যদি হয়ে যায় তখন তাদের যে ইফেক্ট অ্যাজ কার্বন স্টেবিলাইজার এটা লস্ট হয়ে যায়। তার মানে ইফেক্ট অ্যাজ কার্বন স্টেবিলাইজার ইজ লস্ট। সো অ্যাজ এ রেজাল্ট দে টেন্ড অন্যভাবে উল্টাভাবে তারা তখন গ্রাফাইট ফর্মার হিসেবে কাজ করে। ঠিক আছে? সো একটা সার্টেন লিমিট আছে। সো 3% সিলিকন প্লাস 0.35 এটা হলো ম্যাঙ্গানিজ। যদি এই ধরনের সিনারিও যদি হয় তাহলে পরে লোয়েস্ট লিমিট অফ ম্যাঙ্গানিজ টু ডেভেলপ পারলাইট। সো এই এত বেশি থাকতে পারে এরা তখন পারলাইট স্টেবিলাইজারের কাজ করে, এবং সো দিস ইজ দ্য হাইয়েস্ট ভ্যালু। এর চেয়ে কম থাকলে পরে ম্যাট্রিক্সে তাহলে গ্রাফাইট তারা ঠিক করে। সো এই হলো সালফার ম্যাঙ্গানিজ। আর ফসফরাস যেটা আছে, ফসফরাস আমরা জানি যে এটা একটা লো মেল্টিং পয়েন্ট ইউটিলিটি ফর্ম করে, এবং সো যারা ইউটিলিটি স্টেবিলাইজার হিসেবে কাজ করে। এইটা ওকে। সো প্রপার্টিজ অফ গ্রে আয়রন, তাহলে পরে কিছু বাউন্ডারি প্রপার্টির কথা যদি আলাপ করি, আমরা জানি এটা গ্রে আয়রন ইজ দ্য মোস্ট ইজিলি কাস্ট অ্যালয় ইন দ্য ফাউন্ডারি বিকজ ইট হ্যাজ সার্টেন ভেরি গুড ফাউন্ডারি প্রপার্টিজ। নাম্বার ওয়ান, টেম্পারেচার। ওয়াইড ওয়ার্কিং টেম্পারেচারে কাস্টিং করা সম্ভব, 1200 থেকে শুরু করে 1700 পর্যন্ত একটা ওয়াইড জোনে লিকুইড বসে থাকে। সো পারমিট ইজি ম্যানিপুলেশন, যেহেতু লম্বা সময় ধরে লিকুইড থাকা সম্ভব, সো আমি অনেকক্ষণ ধরে কাজ করতে পারি। নট লাইক স্টিল, যে স্টিলের ফ্লুইড টেম্পারেচার র্যাপিডলি ফল করতে থাকে, আমরা বেশি টেম্পারেচার পর্যন্ত এটা মেল্ট করি না, কারণ স্টিলের মেল্টিং পয়েন্ট যদি আমরা ধরি লেটসে 1400 যদি ধরি, আমরা হয়তো 1600 পর্যন্ত উঠাই বা 1650 পর্যন্ত নেই। So 200 degree temperature, very small zone. So temperature rapidly fall করে, fluidity rapidly decrease করে। So স্টিল লেভেলে আমরা সবকিছু কুইকলি করতে চাই, ইজি ম্যানিপুলেশন ইজ নট পসিবল। কিন্তু এখানে যেহেতু ওয়াইড টেম্পারেচার, সুপার হিট টেম্পারেচার অ্যাভেলেবল, যার কারণে আমরা আমাদের যে কাজগুলো আছে সেগুলো খুব লেজারলি করতে পারি। টিপিক্যাল পোরিং টেম্পারেচার ইজ অ্যাবাউট 1250 থেকে 1550। সো একটা ওয়াইড জোনের মধ্যে এটা থাকে। শ্রিঙ্কেজ এন্ড ফেডিং, কাস্টারের মধ্যে যেহেতু গ্রাফাইট ফর্ম করে, এবং গ্রাফাইট ফর্ম করার সময় এটা এক্সপ্যান্ড করে, এজ এ রেজাল্ট এটা শ্রিঙ্কিং পার্সেন্টেজ ইজ ভেরি লো, এবং শ্রিঙ্কিং পার্সেন্ট ভেরি লো হওয়ার কারণে এটা ইল্ড অনেক বেশি এই ধরনের কাজ। ফিডিং নট অলওয়েজ ইজি, কারণ গ্রাফাইট যেটা ফর্ম করে সেটা
একটা পার্টিকুলার টাইমে ফর্ম করে। প্রথমে আমরা বলেছি অস্টাইন ফর্ম করে, এবং অস্টাইন ফর্মেশন ফর্ম লিকুইড স্টেজ এটা কন্ট্রাক্ট করে। তারপরে যখন গ্রাফাইট ফর্ম করে সেটা তখন এক্সপান্ড করে। বিভিন্ন জোনে যেহেতু বিভিন্ন টাইমে যেহেতু একবার সিনথেস করে একবার এক্সপান্ড করে। এই তোমরা কি দেখতে পাচ্ছ? জি স্যার। একটা স্লাইডে দেখতে পাচ্ছি স্লাইড properties of gray irons, শুধু এই স্লাইডটাই দেখি। স্লাইড গেল কোথায়? এটা ঠিক আছে? ওকে, ঠিক আছে। তাহলে ফেভারেবল ফিডিং মেকানিজম এন্ড লো শিঙ্কেজ ক্যারেক্টারিস্টিক্স, এটা আবার অবশ্যই আছে। ফিডিং আমরা বলছি ফিডিং নট ইজি। Some casting design are easily cast with commercially acceptable sounds. Feeding that we can manipulate it, we can control it. যেহেতু আমরা জানি কখন সলিউশন শিঙ্কেজ হচ্ছে কখন এক্সপ্যান্ড হচ্ছে, সো প্রপার ব্যালেন্সিং করে আমরা ফিডিং somehow এটাকে ম্যানেজ করতে পারি। ফ্লুইডিটি ভেরি ইম্পর্টেন্ট একটা ইস্যু। যতগুলো ফাউন্ডারি ফেরাস অ্যালয় আছে তার মধ্যে কাস্ট আয়রনের ফ্লুইডিটি সবচেয়ে বেশি, এবং যার কারণে ইন্ট্রিকেট শেপের কাস্টিং এবং থিন সেকশন ক্যান বি ইজিলি কাস্ট। ইউটিলিটি কম্পোজিশন হ্যাজ দ্য মোস্ট ফ্লুইডিটি আমরা জানি, এবং ফ্লুইডিটি বাড়ানোর জন্য আমরা সাম এক্সটেন্ট ফসফরাসটাকে আমরা বাড়িয়ে দেই, সেটাও আমরা দেখেছি। হাইপোইউটিলেটেড ইউটিলিটি কম্পোজিশন যেটা সাফার দি এক্সট্রিম লস অফ ফ্লুইডিটি, যেহেতু গ্রাফাইট প্রিসিপিটেশন থাকে যার কারণে ফ্লুইডিটি এখানে কম হয়। আমরা ফ্লুইডিটি ক্যালকুলেট করার জন্য এই ধরনের ডেটা গ্রাফ দেখেছি, সো উই ক্যান ক্যালকুলেট দ্য ফ্লুইডিটি অফ পার্টিকুলার অ্যালয় ডিপেন্ডিং অন দ্য কম্পোজিশন ফ্যাক্টর। ইঞ্জিনিয়ারিং প্রপার্টি আমরা বলেছি গ্রে আয়রনকে গ্রেডিং করা হয় প্রপার্টি দেখে, সো মিনিমাম টেনসাইল ভ্যালু এর অনুযায়ী বিভিন্ন স্ট্যান্ডার্ডস অনুযায়ী এগুলোকে গ্রেডিং করা হয়, বিভিন্ন ক্লাসে ফেলা হয়। জাস্ট কয়েকটা আমাদের একটু চেনার জন্য বলি। ফ্রান্সের স্ট্যান্ডার্ড খুব একটা আমাদের দেশে চলে না, জার্মান স্ট্যান্ডার্ড মাঝে মাঝে চলে। জার্মান স্ট্যান্ডার্ড ইজ ইনিশিয়েটেড বাই ডিন। সো প্রথমে ডিন শব্দটা থাকে DIN, এটা হলো স্ট্যান্ডার্ড, এটা কত সালে করা হয়েছে। মডিফিকেশন যদি হয় সাল চেঞ্জ হয়ে যায়, কিন্তু নাম্বারটা ঠিক থাকে। ওকে, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড ইউজুয়ালি IS দিয়ে হয়, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড IS। সো ইটালি খুব একটা ইম্পর্টেন্ট না। জাপানের স্ট্যান্ডার্ড JIS সেটা, এবং ফেরাস অ্যালয় G5501 এটা কাস্ট আয়রনের জন্য। নেদারল্যান্ডে গোস্ট বলে, এটাও খুব একটা আমাদের দেশে চলে না। ইউকে স্ট্যান্ডার্ড চলে, ব্রিটিশ স্ট্যান্ডার্ড BS। USA স্ট্যান্ডার্ডের মধ্যে ASTM-টাই সবচেয়ে বেশি চলে। আর ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড যেটা আছে ISO, ইউরোপিয়ান কান্ট্রি গুলো জেনারেলি এটা ফলো করে ISO। বাংলাদেশের স্ট্যান্ডার্ড যেটা সেটাকে বলে BDS ISO, BDS-ISO। কারণ বাংলাদেশ নিজে কোনো স্ট্যান্ডার্ড তৈরি করে নাই, ISO স্ট্যান্ডার্ডটাকেই সে নিজে অ্যাডাপ্ট করেছে, এবং সেখানে BDS শব্দটা আগে অক্ষরটা আগে দিয়েছে। সো বাংলাদেশের স্ট্যান্ডার্ড হলো BDS ISO। সো এই স্ট্যান্ডার্ডটাই বাংলাদেশের নাম হলো BDS ISO 185। ওকে, সো এটা বিভিন্ন গ্রেড অনুযায়ী এটা স্পেসিফিকেশন করা হয়েছে, এবং এই পার্টিকুলার গ্রেডের জন্য হার্ডনেস ভ্যালু একটা সার্টেন রেঞ্জ আছে। সো আমরা যত এদিকে যাব, আমরা জানি যত ডান দিকে যাব তত পারলাইট পরিমাণ বেশি ম্যাট্রিক্সে, যত এদিকে যাব তত ফেরাডি পরিমাণ বেশি। অ্যাজ এ রেজাল্ট হার্ডনেস ভ্যালু যত এদিকে যাব তত বেশি। ওকে, সো ফ্রম মেটালজিক্যাল স্ট্যান্ড ভিউ আমরা আলটিমেটলি যেটা পেলাম, গ্রে আয়রন অ্যাজ ভিউড অ্যাজ মাইক্রোস্ট্রাকচারালি সেনসিটিভ এলিমেন্টস। সো তার গ্রাফাইট ফর্মটা কেমন, সিমেন্টেড আছে কিনা, গ্রাফাইট ডিস্ট্রিবিউশন কেমন, এই সবকিছু আলটিমেটলি কন্ট্রোল করে প্রপার্টি। So microstructure, chemical composition, and mechanical property are intimately related. See, the processing parameter that influence structure, chemical composition, variation, and cooling rate also influence property. So processing parameter গুলা কনসিডার করতে হবে, যেগুলো আলটিমেটলি এই তিনটা প্যারামিটারকে কন্ট্রোল করে। কয়েকটা যদি উল্লেখ করি, কম্পোজিশন এন্ড স্ট্রাকচার। কার্বনিক ভ্যালু একটু একটু খেয়াল করো, কনফিউজিং মনে হতে পারে। কার্বনিক ভ্যালু এদিকে বেশি, নট এদিকে। সো কার্বন ইকুইভ্যালেন্ট ভ্যালু যত ডান দিকে থাকবে, কম কম থাকা মানে কি, কার্বন ইকুইভ্যালেন্টের মধ্যে ফর্মুলা হলো কার্বন প্লাস 1/3 সিলিকন। তো যত এদিকে যাচ্ছি তত কার্বন কম আছে, সিলিকন কম আছে, তার মানে কি গ্রাফিটেশন প্রসেস কম হচ্ছে, অথবা পারলাইট ফর্মেশন টেন্ডেন্সি বেশি হচ্ছে। সুতরাং এই ধরনের সিনারি যদি হয় তাহলে স্ট্রেন বাড়বে, তাই তো। তো যত আমরা এদিকে যাচ্ছি
কার্বন ইকুইভ্যালেন্ট কম, তত গ্র্যাভিটেশন কম হচ্ছে, পারলাইট ফর্মেশন বেশি হচ্ছে, সো প্রপার্টি বেশি। ঠিক আছে, আবার এটা হলো কার্বন ইকুইভ্যালেন্টের সাথে টেনসাইল প্রপার্টি। পরে পার্টিকুলার ডায়ামিটারের রডের কথা চিন্তা যদি করা বার, সো 15 মিলিমিটার বারের কথা যদি চিন্তা করি, কার্বন ইকুইভ্যালেন্ট কমে যাওয়া মানে প্রপার্টি বেড়ে যাওয়া। অন দ্য আদার হ্যান্ড, কার্বন ফর ফিক্সড কার্বন ইকুইভ্যালেন্ট ভ্যালু, এটা যদি 4 ধরি, তাহলে পরে ডায়ামিটার যদি ছোট বড় হইতে থাকে, প্রপার্টি কমতে থাকে। কারণ ডায়ামিটার যদি বড় হয়, তাহলে কুলিং রেট স্লো হয়ে যায়, গ্র্যাভিটেশন বেশি হবে, সো more ferrite will form, more graphite will form. As a result, matrix will be soft. So tensile property কমে যাবে। So এটা এখানে আমরা পাচ্ছি সিমিলার একটা ডেটা, আর অন্য ফর্মে এখানে দেখানো হয়েছে। টোটাল কার্বনিক ইকুইভ্যালেন্ট এখানে ডান দিকে যাচ্ছে, তো কার্বনিক ইকুইভ্যালেন্ট যত বাড়বে প্রপার্টি তত কমবে। এটার উল্টাটা এখানে আমরা দেখতে পাচ্ছি। ওকে, তো অ্যাডিশন অফ অ্যালোয়িং এলিমেন্ট যেগুলো আছে, আমরা নরমালি অনেক ধরনের অ্যালোয়িং এলিমেন্ট ইউজ করি। আমরা বলেছি মোস্ট অফ কেস এটা স্ট্রেংথ বাড়ানোর জন্য করে থাকি। ইফেক্ট অন মাইক্রোস্ট্রাকচার, মেটাল ম্যাট্রিক্স এন্ড গ্র্যাভিটেশন প্রসেসে হয়, ইফেক্ট অন প্রপার্টি উপরে। ঠিক আছে, সো টেবিলে হাইনে বইতে এই ধরনের টেবিলটা আছে। জেনারেলি কি ইফেক্ট হয়, যে ফর এক্সাম্পল ক্রোমিয়াম, ভ্যানাডিয়াম, ম্যাঙ্গানিজ, মোলিবডেনাম, এগুলো হলো গ্র্যাভিটেশন প্রসেসকে ডিক্রিয়েট করে, যারা কার্বাইড প্রমোটার। ঠিক আছে, so carbide strongly stabilize. The chromium vanadium is the most effect on forming forming carbide. Manganese molybdenum কম effect. Graphitation process কে হেল্প করে, এটা হলো সিলিকন আমরা বলছি স্ট্রংলি প্রমোট করে, নিকেল কপার মাইল্ডলি প্রমোট করে, আর অ্যালুমিনিয়াম, টিটানিয়াম দে হ্যাভ ডুয়াল ইফেক্ট। সো এই হলো মোটামুটি ইফেক্ট অফ ম্যাট্রিক্স আছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। সো effect on combined carbon they increases, আর এগুলো they decreases. So এটা dual effect, একবার ইনক্রিজ করে একবার ডিক্রিজ করে। ঠিক আছে, ওকে। কুলিং রেট যেটা হচ্ছে, কুলিং রেট বা সেকশন সাইজ দুটো একটা তার একটা। সেকশন সাইজ বড় হওয়া মানে কুলিং রেট ছোট হতে হয়। সো কার্বনিক ভ্যালু এদিকে বেশি, তাহলে কার্বনিক ভ্যালু বেশি হওয়া মানে হলো প্রপার্টি পারলাইট পরিমাণ বেশি হওয়া, সরি হ্যাঁ একই কথা, হোয়াইট কাস্টারন বেশি হওয়া। সো এদিকে যত যাব হোয়াইট কাস্টারন, মাঝখানে একটা মিডিয়াম সাইজ, এরপরে ফেরাইট পারলাইট। সো এই ধরনের সিনারিও ডিপেন্ডিং অন দ্য বার ডায়ামিটার আমরা পাবো। সো কুলিং রেট যদি র্যাপিড হয়, তাহলে ইনক্রিজ হার্ডনেস এট টেনসাইল স্ট্রেন্থ, বিকজ পারলাইট ফর্ম করে, শিল্ড আয়রন ফর্ম করে। অ্যাজ লং নো হোয়াইট কাস্টারন যদি ফর্ম না করে, তাহলে পরে ডি টাইপ গ্রাফাইট ইজ প্রডিউস। ডি টাইপ মানে আমরা বলেছিলাম এখানে সিলিকন ফর্ম করে। স্লো কুলিং যদি হয়, মানে বার ডায়ামিটার যদি ছোট বড় হয়, সেই সমস্ত ক্ষেত্রে কোর্সেনিং অফ দ্য গ্রাফাইট ফ্লেক, ল্যামিলা পারলাইট অ্যাপিয়ারেন্স অফ ফেরাইট। সো পারলাইটে ওখানে ভেঙে যেতে পারে, জাস্ট ফেরাইট প্লাস গ্রাফাইট ফর্ম করতে, কজিং সফটেনিং এন্ড উইকেনিং অফ দি আয়রন। খারাপ হচ্ছে। সো এ হলো মোটামুটি দুইটা কমন ইফেক্ট, এগুলো সব সামারি ফর্মে দেওয়া আছে। তো ডায়ামিটার বড় হওয়া মানে কুলিং এর ছোট হওয়া, প্রপার্টি কমে যাওয়া, সো হার্ডনেস কমে যাওয়া। সো এইটাকে জোন দেখানো হয়েছে। এর চেয়ে বেশি যদি হার্ডনেস হয়, তাহলে পরে মেশিনিং বিকাম এক্সট্রিমলি ডিফিকাল্ট, বিকজ এই সমস্ত এলাকার মধ্যে সিমেন্টাইট ফর্ম করে, এবং সিমেন্টাইট মেশিনিং করা এক্সট্রিমলি টাফ, কারণ এটার এত হার্ডনেস, যে কোনো কাটিং টুল তুমি যদি ইউজ করো এটা মেশিন করতে পারবে না। সো ইট ইজ এক্সট্রিমলি হার্ড, এই জন্য ডায়মন্ড টুল ছাড়া কোনো গতি নেই। সো এখান থেকে একটা জিনিস সাজেশন যেটা যাচ্ছে, সেটা হলো যে তুমি যদি গ্রে কাস্ট আয়রন পেতে চাও, তাহলে পরে ইউ মাস্ট হ্যাভ এ মিনিমাম থিকনেস লেভেল। সো ফর এক্সাম্পল 20 গ্রেডের যদি কাস্ট আয়রন পেতে চাও, তোমার মিনিমাম থিকনেস পেতে হবে 1/8। এর চেয়ে চিকন যদি হয়, তাহলে তুমি গ্রে কাস্ট আয়রন পাবা না। কুলিং রেট উইল বি সো ফাস্ট, হোয়াইট কাস্ট আয়রন উইল ফর্ম। এর চেয়ে যদি বড় হয়, তখন কুলিং রেট উইল বি সাফিসিয়েন্ট টু ফর্ম গ্রে কাস্ট আয়রন। সো ডিপেন্ডিং অন দ্য গ্রেডস, থিকনেস, একটা মিনিমাম থিকনেস, ওয়াল থিকনেস বা মিনিমাম কুলিং রেট এখানে হিসাব করে দেখানো হয়েছে। এই ডায়াগ্রামটা ভেরি ইম্পর্টেন্ট একটা ডায়াগ্রাম। সেখানে দেখানো হয়েছে যে ফর এ টিপিক্যাল কম্পোজিশন, তুমি যে কোনো একটা কার্বনিক ভ্যালু যদি সিলেক্ট করো, লেটস সে এখানে যেটা দেওয়া আছে 3.9 5 6 7 8 9, সো 3.9 একটা যদি কার্বনিক ভ্যালু হয়, তাহলে তোমার এটা হলো
কি বলবো এটাকে অ্যাক্সিস 0 0। সেখান থেকে যদি একটা লাইন ড্র করি এই পর্যন্ত, তাহলে পরে ডিফারেন্ট বার ডায়ামিটারের জন্য মনে করো 2 ইঞ্চি ডায়ামিটার তোমার যদি ছিল তোমার কাস্টিংটা, তাহলে পরে এই 2 ইঞ্চি ডায়ামিটারের সাথে এই লাইন যে পয়েন্টে সেট হলো, এই পয়েন্ট উইল গিভ ইউ দ্য প্রপার্টি এন্ড স্ট্রাকচার। সো এই ডটেড লাইনগুলো স্ট্রাকচার ইন্ডিকেট করছে। সো এর উপরে হলো পারলাইট প্লাস সিমেন্টাইট, এখানে হলো অল পারলাইট, এখানে হলো পারলাইট প্লাস ফেরাইট। সো তোমার এখানে আছে, সো তোমার স্ট্রাকচারের মধ্যে 100% পারলাইট পাবা। এবং মেকানিক্যাল প্রপার্টি কত হবে সেটা যদি হিসাব করতে চাই, এখান থেকে আমি হরাইজন্টাল একটা লাইন যদি টানি এদিকে যদি যাই, তাহলে পরে টেনসাইল প্রপার্টি আসবে হলো এখান থেকে 30 32 টাইপের কিছু একটা হবে। গ্রেনুলার হার্ডনেস এখানে 200 কাছাকাছি বা 190 কাছাকাছি হবে, এক্সেট্রা এক্সেট্রা। সো এটা একটা জেনারেল একটা গেসিং ওয়ার্ক তোমাকে করতে তুমি ইউজ করতে পারবা যে ফর পার্টিকুলার কম্পোজিশন পার্টিকুলার ডায়ামিটার, যেহেতু দুইটাই আমাদের মেইন ইনফ্লুয়েন্সিং এলিমেন্ট, একটা হলো কম্পোজিশন একটা হলো কুলিং রেট। সো এটার জন্য তোমার স্ট্রাকচার কেমন হবে, প্রপার্টি কেমন হবে সেটা তুমি গেস করতে পারবা, এস্টিমেট করতে পারবা। লাস্ট পয়েন্ট যেটা, সেটা হলো হিট ট্রিটমেন্ট অফ গ্রে আয়রন। আমরা নর্মালি হিট ট্রিটমেন্ট বলতে সাধারণত স্টিলের কথাই বুঝি, কারণ স্টিলটাই ট্রিমেন্ডাস রেঞ্জে হিট ট্রিটমেন্ট করা হয়, বা অ্যালুমিনিয়াম অ্যালয় হিট ট্রিটমেন্ট করা হয়। কিন্তু গ্রে আয়রনকে হিট ট্রিটমেন্ট করা হয় ফর নট অ্যাচিভিং সার্টেন গ্রেড অফ মেকানিক্যাল প্রপার্টি। মেকানিক্যাল প্রপার্টির জন্য এটাকে হিট ট্রিটমেন্ট করা হয় না, হিট ট্রিটমেন্ট করা হয় অন্য কোনো কাজের জন্য। ফর এক্সাম্পল মেশিনেবিলিটি বাড়ানোর জন্য। যদি পারলাইট থাকে, তার মানে সিমেন্টেড আছে স্ট্রাকচারের মধ্যে, তোমার গ্রে কাস্ট আয়রন গ্রাফাইট আছে সিমেন্টেড আছে, তাহলে পরে টুল যখন কাটবে গ্রাফাইটের মধ্যে খুব ইজিলি কেটে যাবে, যখনই সিমেন্টেডের কাছে যাবে একটা সিমেন্টেড লেয়ারের মধ্যে পড়বে তখন এই টুল ধাক্কা খাবে। So এই ধরনের মেশিনিং, দিস ইজ কল্ড নট গুড মেশিনিবিলিটি। তখন যেটা করা হয় মেশিনিবিলিটি বাড়ানোর জন্য এটাকে হাই টেম্পারেচার হিট করা হয়। সাব ক্রিটিক্যাল অ্যানিলিং, অ্যানিলিং তোমরা পরে পড়বে জানো, নরমালি স্লো কুলিং করা হয়। সাব ক্রিটিক্যাল বলতে মিন করা হচ্ছে ইউটেক্টয়েড টেম্পারেচারের জাস্ট নিচে। ইউটেক্টয়েড টেম্পারেচার আমরা 700 কাছাকাছি দেখেছি, সেখানে হলো 650 থেকে 650, জাস্ট ইউটেক্টয়েড টেম্পারেচার নিচে লম্বা সময় ধরে রাখা। ধরে রাখলে কি হবে, এই পারলাইটের যে সিমেন্টের যেগুলো আছে সেগুলো গোল হয়ে যায়, স্ফেরোডাইজড হয়ে যায়, ঠিক আছে। সো স্ফেরোডাইজড হয়ে গেলে তখন এই প্লেটের মতো এটা টুলের গায়ে ধাক্কা খায়, ঠিক আছে। তো মেশিনিবিলিটি ইমপ্রুভ করে। ওয়্যার রেজিস্ট্যান্স বাড়ানোর জন্য এটা হার্ডেনিং করা, নরমালি হার্ডেনিং একটা অপারেশন, সেটা হলো হাই টেম্পারেচার হিট করে পানিতে চুবিয়ে দেওয়া, যাতে মার্টেনসাইট ডেভেলপ করে। সো ওয়্যার প্রপার্টি বাড়ানোর জন্য মার্টেনসাইট করা হয় বাই কোয়েঞ্চিং এন্ড দেন টেম্পারিং টু স্ট্রেস রিলিফ করার জন্য আরেকটু লো টেম্পারেচারে হিট করে করা হয়। সো ওয়্যার রেজিস্ট্যান্স বাড়ানোর জন্য করা যেতে পারে। ইমপ্রুভ স্ট্রেন্থ রেয়ারলি ইউজড আমরা বলেছি। সো যদি করতেই হয় তাহলে পরে হার্ডেনিং করা হয়, তার মানে পানিতে চুবিয়ে দেওয়া হয়, তারপরে একটা হাই টেম্পারেচারে যেমন অ্যারাউন্ড 425 এই টেম্পারেচার হিট করে স্ট্রেসটা রিলিভ করা হয়, অথবা স্ট্রাকচারের মধ্যে সার্টেন মডিফিকেশন আনা হয়। এগুলো তোমরা ডিটেল হিট ট্রিটমেন্ট পড়বে, আমি শুধু নাড়া করছি এখানে। মে কজ ওয়ার্পেজ এন্ড ক্র্যাকিং বিকজ আমরা এখানে পানিতে চুবাই দিচ্ছি। হার্ডেনিং করতে গেলে পানিতে বা অয়েলে চুবাইতে হয়, কুলিং গেট ভেরি ফাস্ট, অ্যাজ এ রেজাল্ট কাস্টিং ক্যান ডিস্টর্ট। সবচেয়ে বেশি হিট ট্রিটমেন্ট যেটা করা হয় অফ গ্রে আয়রন, সেটা হলো ডাইমেনশনাল স্টেবিলিটি এন্ড স্ট্রেস রিলিভিং এর জন্য, ঠিক আছে। এটা সাজেস্টেড, স্ট্রংলি রেকমেন্ডেড টু ডু দিস স্ট্রেস রিলিভিং ট্রিটমেন্ট ফর অল কাস্ট আয়রন, ঠিক আছে। কাস্ট আয়রন করলে পরে সাধারণত স্ট্রেস রিলিভিং করা এসেনশিয়াল, ইমার্জেন্সি। হ্যান্ডলিং বা নরমালাইজিং, ওই টেম্পারেচার বা তার চেয়ে আরেকটু নিচে, সাফারিকানিং এর দরকার নাই, 550 কাছাকাছি টেম্পারেচারের মধ্যে 1 ঘন্টা বা যতটা লাগে ততটা টেম্পারেচার ধরে রাখা, যাতে করে স্ট্রেস গুলো রিলিভ হয়ে যায় এবং ডাইমেনশনাল স্টেবিলিটি অ্যাটেইন করে। ডাইমেনশনাল স্টেবিলিটি কখন আনস্টেবল হয়? বিকজ ইফ দ্য কাস্টিং কন্টেইন লটস অফ স্ট্রেস। সো স্ট্রেসটা রিলিভ করে ডাইমেনশনালি স্টেবল করা হয় এবং স্ট্রেস রিলিভড করা হয়, কাস্টিং বিকামস নরমাল কাস্টিংস। সো ডাইমেনশনাল স্টেবিলিটি সবচেয়ে বেশি করা হয়, তবে 1 এবং 2 অফেন পারফর্ম করা হয়। 3 নম্বর নট ইউজুয়ালি ডান। তো এই হলো আমাদের আজকের ক্লাস। আমি যদি okay, so guys, any questions? আমরা আজকে যেটা পড়তে দেখলাম সেটা হলো যে কাস্ট আয়রনের মেটালার্জিটা কি। মেটালার্জি বলতে আমরা মূলত আলাপ করলাম হলো গ্রাফিটাইজেশন প্রসেস, এই কার্বাইড ভেঙে গ্রাফাইট ফর্ম করাটা, এইটা কোন কোন এলিমেন্টকে হেল্প করে, এবং এইটা গ্রাফিটাইজেশন প্রসেস যদি ক্যারিড আউট হয়
তাহলে একটা টিপিক্যাল আয়রন কার্বন সিলিকন অ্যালয়ের কুলিং রেট কিভাবে মানে স্ট্রাকচার কিভাবে মডিফাই চেঞ্জ হয় ডিউরিং সলিডিফিকেশন সেটা আলাপ করলাম, এবং সেখান থেকে আমরা তিনটা জোনের মধ্যে পেয়েছিলাম। একটা হলো সলিডিফিকেশনের সময় চেঞ্জ হয়, একটা হলো সলিড স্টেজে, একটা প্রিসিপিটেশন হয়, আর একটা হলো ইউটেক্টয়েড রিঅ্যাকশন হয়। এবং গ্রাফাইটের ফর্ম যেটা তৈরি হয় সেটা ডিউরিং সলিডিফিকেশন, ওই সময় যদি গ্রাফাইট তৈরি না হয় তাহলে আর কখনো তৈরি হবে না, ঠিক আছে। এবং এই প্রিসিপিটেশন গ্রাফাইট ফর্মেশন ডিউরিং সলিডিফিকেশন এটা টু লার্জ এক্সটেন্ট প্রমোট করে কন্ট্রোলড বাই পারসেন্ট সিলিকন। সিলিকন যদি সাফিসিয়েন্ট না থাকে তাহলে সলিড স্টেজে সলিডিফিকেশন স্টেজে গ্রাফাইটেশন নাও হতে পারে, কিন্তু সলিড স্টেজে হতে পারে যদি আমরা এটাকে সাফিসিয়েন্ট টেম্পারেচারে হিট করে এটাকে অ্যানিলিং করি, যেমন আমরা ম্যালিয়েবল কাস্টেল তৈরি করার সময় সেটা করেছি। দুইটা ডমিনেটিং ফাউন্ডারি ভেরিয়েবল আছে যেটা এই ওভারঅল কাস্টিং গ্রে আয়রন কাস্টিং প্রপার্টি এবং স্ট্রাকচারকে কন্ট্রোল করে, সেটা হলো কম্পোজিশন, কম্পোজিশনের মধ্যে পার্টিকুলারলি কার্বন প্লাস সিলিকন, এন্ড দেন কুলিং রেট। সো কুলিং রেট অথবা কাস্টিং থিকনেস, এই দুইটা প্যারামিটার কম্পোজিশন এন্ড কুলিং রেট, এটা হলো মূলত ফাউন্ডারি ভেরিয়েবল যেটা কন্ট্রোল করে মেকানিক্যাল প্রপার্টি অফ দ্য কাস্টিং। আমরা সাধারণত কাস্টিং অর্ডার যখন নেই, অর্ডার নেওয়ার সময় পার্টি অন মেকানিক্যাল প্রপার্টি অর্ডার দেয়, নট অন কম্পোজিশন। আমরা কম্পোজিশন দিয়ে কাস্টিং কে আইডেন্টিফাই করি না, আমরা মেকানিক্যাল প্রপার্টি দিয়ে আইডেন্টিফাই করি, এবং এই মেকানিক্যাল প্রপার্টি পাওয়ার জন্য আমরা কম্পোজিশন কত হবে বা স্ট্রাকচার কত হবে সেটা সিলেক্ট করি। কাস্ট আয়রন ইজ ভেরি স্ট্রাকচার সেন্সিটিভ ম্যাটেরিয়াল, এবং এই স্ট্রাকচার সেন্সিটিভিটি আসে from its carbon level, silicon level and other alloy addition level at the same time cooling level. Okay, so this is all about today's class. Ultimately শেষ করতে পারলাম। যদি কোনো কোশ্চেন না থাকে আমরা শেষ করি। ভালো। গত ক্লাসে একটা কোয়েশ্চেন করেছিলাম, আর তার আগের ক্লাসে স্যার আরো একটা কোয়েশ্চেন করেছিলাম, মাইক্রোসফট টিমসে আছে, ওদের স্যার আনসার দিয়ে দেবেন। আচ্ছা, আমি দেখবো, দেখে নেব। ঠিক আছে, তোমাদের এই বুধবার থেকে কি প্রেজেন্টেশন শুরু হচ্ছে? জি স্যার। ওকে, তাহলে তোমার প্রেজেন্টেশন সময় দেখা হবে। শেষ করি। গুড বাই।